create a real-time application using Express.js? একটা সিচুয়েশন চিন্তা করুন যে যেখানে আপনি ফেসবুকে কাউকে মেসেজ দিচ্ছেন এবং আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে অপর প্রান্তের মানুষটি সরাসরি রিয়েল টাইমে মেসেজটার আপডেট পাচ্ছে, লাইক পারসন এক্স সেন্ট ইউ আ মেসেজ, অথবা লেটস সে আপনি কারো পোস্টে রিয়াক্ট করলেন বা কেউ আপনার পোস্টে কোনো রিয়াক্ট করলো, তাহলে অপর ব্যক্তি ইন রিয়েল টাইম সে সাথে সাথে জানতে পারবে যে পারসন এক্স রিয়াক্টেড টু ইউর পোস্ট। প্রশ্ন হচ্ছে যে আমরা কোনোভাবে জানি না যে কখন আমাদের ডেটা আসবে, বাট আমাদের সার্ভার সামহাউ অ্যালার্ট থাকে যে এই সময় একটা ডাটা আসছে। এখন ব্যাপারটা যদি আমরা এভাবে চিন্তা করি যে আমাদেরকে যখন কেউ মেসেজ পাঠায় বা লেটস সে আমাদের পোস্টে কেউ কোনো রিঅ্যাকশন দেয়, লাইক আমাদের যখন নোটিফিকেশন জেনারেট হয়, তখন এই নোটিফিকেশনটা যখন জেনারেট হয় বা একটা মেসেজ যখন জেনারেট হয়, তখন কি হয় যে ফেসবুকের সার্ভারে কোনো একটা ডেটাবেস অবশ্যই আপডেট হয়, রাইট? তো এই আপডেট যখন হয়েছে তখন এই আপডেটের সংবাদটা সার্ভার আমাদের ক্লায়েন্টকে অবশ্যই জানাবে। প্রশ্ন হচ্ছে যে সার্ভার এই ব্যাপারটা ক্লায়েন্টকে কিভাবে জানাবে? আমাদের তো ক্লায়েন্ট তো সার্ভারের কাছে কোনো রিকোয়েস্ট করেনি। যেহেতু সার্ভারের কাছে কোনো রিকোয়েস্ট করেনি, সেহেতু সেটা জানাবে কিভাবে? এটা একটা প্রশ্ন। তো আজকের সেশনে আমরা এটাই জানবো। সো হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কানেক্ট একাডেমি। এবং আজকের সেশনে আমরা জানবো কিভাবে একটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় এক্সপ্রেস.js ব্যবহার করে। সো এই লেকচারটা ২ ভাগে ভাগ করা থাকবে। তো ১ম এ আমরা জানবো থিওরি সম্পর্কে এবং হালকা পাতলা কোডিং দেখবো। এবং পরবর্তী সেশনে যেয়ে আমরা একটা ছোটখাটো একটা প্রজেক্ট করব। So let's start. So before starting the video, of course, please like and subscribe our channel, and আমাদের লেটেস্ট আপডেট পেতে গেলে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। So let's start. So what is the agenda of the session? তো আজকের সেশনে আমরা কি করব? আজকের সেশনে নেটওয়ার্কিং সম্বন্ধে খুব সামান্য সম্বন্ধে জানবো। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কিভাবে এস্টাবলিশ করতে হয় নোড.জেএস ব্যবহার করে, সেটা আমরা জানবো এবং অবশ্যই কোডিং পার্ট তো আছেই। প্রথমে জানি রিয়েল টাইম কমিউনিকেশন ব্যাপারটা সম্বন্ধে। তো সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে রিয়েল টাইম বলতে আমরা সেটাই বুঝি যে আসলে যখন আমাদের ইউআইটা আ একটা ঠিক তখনই আপডেট হয় যখন আমাদের ডেটাবেজ কোন একভাবে আপডেট হচ্ছে। অর্থাৎ ওই যে বললাম যে Facebook এ যখন আমরা একজনকে মেসেজ দিই, তো তখন Facebook এর ডেটাবেসটা আপডেট হয়, রাইট? তো তখন কি হয় যে Facebook অপর প্রান্তের ক্লায়েন্টকে এসে জানায় যে আপনার একটা মেসেজ এসেছে, প্লিজ চেক ইট আউট। তো এটা কিভাবে হচ্ছে যে অবশ্যই আমাদের ডেটাবেসটা আপডেট হচ্ছে এবং তারপরে যে আ অপর প্রান্তের ক্লায়েন্ট জানতে পারছে যে তার একটা মেসেজ এসেছে। ডেটাবেসের কথা কেন বললাম? কারণ হচ্ছে যে অবশ্যই আমরা যখন Facebook এ যখন লগইন করা অবস্থা থেকে লগ আউট করে যাই, লগ আউট করি। তারপর যখন লগইন করি, তখন আমরা সেই মেসেজগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ these messages are stored. তো এই যে দেখা যাচ্ছে যে একজন যখন কোন একটা কাজ করলো এবং এই সার্ভার সেই কাজের ভিত্তিতে আরেকজনকে জানালো যে এই ঘটনাটা ঘটছে। এটাই অ্যাকচুয়ালি আমরা রিয়াল টাইম জিনিস বলি আরকি। জাস্ট লাইক Facebook Messenger or Facebook অ্যাপ। অলরাইট। এখন ব্যাপার হচ্ছে যে কিভাবে আমরা একটা জিনিসকে রিয়াল টাইম করতে পারি? খুব সহজ। আ আমরা কি করতে পারি যে আমরা কনস্ট্যান্টলি আমাদের UI কে রিলোড করতে পারি। যাতে আশা করা যায় যে আমরা একটা আপডেটেড ডেটা পাবো। রাইট? আপনারা যদি ২০১৩ বা ১৪ সাল থেকে Facebook ইউজ করে থাকেন, তো তাহলে ব্যাপারটা আপনারা রিলেট করতে পারবেন যে তখন আমরা একটা নরমাল মোবাইল হ্যান্ডসেট ইউজ করতাম, Samsung ইউজ করতাম। which was not Android supported, এবং ১৩-১৪ সাল নাগাদ অ্যান্ড্রয়েড স্মার্টফোন সবার হাতেই চলে আসে। বাট তখন থ্রাইভিং ছিল Opera Mini or something like that. Facebook application was too heavy to download, right? তো তখন আমাদের কি করতে হতো যে আমাদের কনস্ট্যান্টলি রিফ্রেশ করতে হতো যে কেউ আমাদের মেসেজ দিয়েছে কিনা, বা কাউকে মেসেজ দিলে সে আমাদের রিপ্লাই দিয়েছে কিনা, সামথিং লাইক দ্যাট। তো এই যে আমাদের কনস্ট্যান্টলি আমাদের ডাটা রিলোড করতে হচ্ছে, এটা খুবই সিম্পল একটা ওয়ে, রাইট? আ এখন ব্যাপার হচ্ছে সেটা কেন কাজ করবে? আমরা যেটা করি যে আমরা ফেচ এপিআই যখন শিখেছিলাম, তো তখন এখানে আমরা যেটা করেছিলাম যে আমরা অবশ্যই সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম, রাইট? ব্যাপার হচ্ছে সেই রিকোয়েস্টটা ছিল এইচটিটিপি প্রোটোকল। তো এই এইচটিটিপি বা এইচটিটিপিএস প্রোটোকল ব্যবহার করে আমরা ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম। এখন এই এইচটিটিপি বা এইচটিটিপিএস প্রোটোকল কি হয় যে এইখানে ক্লায়েন্ট সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট অবজেক্ট পাঠায়। সার্ভার সেই রিকোয়েস্টটা প্রসেস করে কোন একটা রেসপন্স অবজেক্ট সার্ভারের কাছে, সরি, ক্লায়েন্টের কাছে ব্যাক করে। এই ঘটনাটুকু হয়ে যাওয়ার পরে কি হয় যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে সমগ্র কালেকশনটাই
কানেকশনটা ক্লোজ হয়ে যায়। দ্যাটস ওয়াই এইচটিটিপি বা এইচটিটিপিএস প্রোটোকলকে বলা হয় স্টেটলেস প্রোটোকল, বিকজ রিকোয়েস্ট এবং রেসপন্স আদান প্রদানের পর ক্লায়েন্ট এবং সার্ভার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা যখন একটা ডাটা আমরা সার্ভারের কাছ থেকে চাই, তো সার্ভার আমাদের সেই ডাটা রেসপন্স করে দেওয়ার পরে আমরা যদি ইন্টারনেট কানেকশন অফ করে দিই তাহলে আমাদের কোনো এরর আসবে না, বিকজ দে ডোন্ট নো ইচ আদার এনিমোর। ওকে, তো আমাদের এটা জেনে কি হবে, তো যেহেতু এইচটিটিপি বা এইচটিটিপিএস প্রোটোকল স্টেটলেস, দ্যাটস ওয়াই কি হবে যে যদি কোনো একটা নতুন আপডেট আসে আমাদের ডেটাবেজে, তাহলে সার্ভার কিন্তু নিজে থেকেই ক্লায়েন্টের কাছে এই মেসেজটা পাঠাতে পারবে না, বিকজ কানেকশন ইজ ডেড, সার্ভার ডাজন্ট নো হু টু সেন্ড, রাইট? তো যেহেতু সার্ভার আর ক্লায়েন্টকে চিনছে না বা ক্লায়েন্টও সার্ভারকে চিনতে পারছে না, অর্থাৎ তাদের মধ্যে কোনো কানেকশনই নেই, তো তাহলে দেখা যাবে যে যদি আপনার জন্য কোনো মেসেজ আসে, সার্ভার তো বুঝবে না যে আপনি কোথায় আছেন এবং আপনার সিস্টেম সিস্টেমের ব্যাপার-স্যাপার সেগুলো জানবে না। তাহলে সে আপনাকে কিভাবে জানাবে? অর্থাৎ কানেকশন যেহেতু ডেড, সো সার্ভার কখনোই নিজে থেকে ক্লায়েন্টের কাছে ডাটা পাঠাতে পারবে না। দ্যাটস ওয়াই ক্লায়েন্ট নিজেকেই বারবার যেতে হবে যে আপডেট এসছে কিনা, আপডেট এসছে কিনা। ইউ ইউ কিপ আস্কিং, রাইট? সো এই যে আমরা ম্যানুয়ালি কনস্ট্যান্টলি রিলোড করতেছি, এর মাধ্যমে কিন্তু আমরা হোপফুলি রিয়াল টাইম ডেটা পেতেই পারি, রাইট? বাট ইয়েস, ইট ইজ ইরিটেটিং যে কনস্ট্যান্টলি ডাটা ফেচ করার জন্য আমাদের রিলোড করা, এটা অবশ্যই খুবই বিরক্তিকর একটা কাজ। তো সেটার জন্য আমরা কি করতে পারি যে আমরা কনস্ট্যান্টলি আমাদের ব্রাউজারকে রিলোড না করে আমরা ব্রাউজারের জাভাস্ক্রিপ্টে একটা কোড লিখতেই পারি যে যেখানে একটা সেট টাইম আউট ফাংশন থাকবে বা সেট ইন্টারভাল একটা ফাংশন থাকবে। তো সে কি করবে, একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর যে ফেচ ডাটা ফেচের ফাংশনটা সে কল করবে, রাইট? লাইক এভরি 3 সেকেন্ডস ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট কি করবে যে ব্যাকএন্ড এর কাছে বা সার্ভারের কাছে ডাটা চাইবে। তো দেখা যাবে যদি ইন দ্য মিন টাইম কোনো ডাটা আপডেট হয়ে থাকে তাহলে সার্ভার আপডেটেড ডাটাটাই রিটার্ন করবে। তো এই যে এই জিনিসটা, এই যে কনস্ট্যান্টলি একটা নির্দিষ্ট ছোট সময় পর পর আ সার্ভারের কাছ থেকে ডাটা চাওয়া, ডাটা ফেচ করা, এটাকে বলা হয় শর্ট পোলিং, রাইট? ওয়েল, এইটা খুব একটা ভালো আইডিয়া না। আ কারণ হচ্ছে যে শর্ট পোলিং এর ক্ষেত্রে কি হয় যে এটা সার্ভারের উপর অনেক বেশি লোড দেয়। বিকজ আমরা প্রতি ৩ সেকেন্ড পর, পর আমরা আ সার্ভারের কাছে ডাটা চাচ্ছি। এখন যদি সার্ভার ডেটাবেস অনেক বড় হয় তাহলে সার্ভারকে কষ্ট করে ডাটা খুঁজতে হবে। এবং যদি দেখা যায় যে অনেকগুলো ক্লায়েন্ট যদি একই কাজ করতে থাকে তাহলে তো আর বললামই না। এবং আরেকটা জিনিস যে যদি দেখা যায় যে আমাদের ক্লায়েন্টের মানে আমাদের ইউআই তে যদি একাধিক টেবিল থাকে যেটা রিয়াল টাইম এ আপডেটেড হতে হবে। লাইক আমরা যখন Facebook আমাদের কম্পিউটারে ব্রাউজ করি তখন আমাদের শুধুমাত্র নোটিফিকেশন বা মেসেজেস নয়, আমাদের দেখা যায় যে নিউজ ফিডে কোনো একটা কমেন্ট যদি কেউ কমেন্ট টাইপ করে সেটা আমরা রিয়াল টাইম দেখতে পাচ্ছি। তো একাধিক জিনিস কিন্তু আমাদের রিয়াল টাইমে আপডেট হচ্ছে। তো যদি দেখা যায় যে একাধিক জিনিসপত্র আপডেট হওয়ার জন্য যদি একাধিক ফাংশন এইভাবে কল করা হয় তাহলে সেটা ব্রাউজারের উপর ম্যাসিভ লোড পড়বে। এবং অবশ্যই সেটা ভালো নয়। দ্যাটস নট গুড এট অল, রাইট? এবং অবশ্যই যদি সব ক্লায়েন্ট যদি একই কাজ করতে থাকে তাহলে এটা সার্ভারকে একদম রীতিমতো ব্লো আপ করে দেবে। I mean not literally, I guess. Yeah. তো অফ কোর্স এটা ভালো কাজ নয়। দেন লং পোলিং মাইট ওয়ার্ক। তো যেহেতু শর্ট শব্দটা এসছে তাহলে তার অপোজিট লং শব্দটা থাকা উচিত, মেক সেন্স। লং পোলিং মাইট ওয়ার্ক। লং পোলিং একটা মেকানিজম যেখানে কি হচ্ছে এইচটিটিপি বা এইচটিটিপিএস রিকোয়েস্ট কে একটা লাইফ টাইম দেওয়া হয়। অর্থাৎ আ আমরা কি করি যে এইচটিটিপি রিকোয়েস্ট এর সাথে আমরা রিকোয়েস্ট এর যে হেডার থাকে, যে আমরা যেই ফেচ এপিআই যে ব্যবহার করার সময় যে হেডার টার্মটা আমরা দেখেছিলাম, সেখানে আমরা এড করে দিই কিপ অ্যালাইভ নামে একটা প্রপার্টি। এর ফলে কি হয় যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত একটা এইচটিটিপি রিকোয়েস্ট সার্ভার কাছে জমা থাকে। এবং এক্ষেত্রে কি হয় যে সার্ভার সেই নতুন একটা আপডেটেড ডাটা পেলে বা যখন নেসেসারি তখন সে রিকোয়েস্টের জন্য সে রেসপন্সটা ক্লায়েন্টকে দেয়। সো একটা শর্ট টাইম পর্যন্ত ক্লায়েন্টের সাথে সার্ভারের একটা কানেকশন অ্যালাইভ থাকে। সো কি হয় যখন আমাদের সার্ভার যখন রেসপন্স সেন্ড করে দেয় আপডেট ডাটা তখন আমরা যে আবার রিকোয়েস্ট করি, রিকোয়েস্টটা কিছুক্ষণ পারসিস্ট করে দেন ব্যাক করে ডু ইট এগেইন। বাট nah, that's not good at all. বিকজ পোলিং মেকানিজম এটাও সার্ভারের জন্য একটা পারফরম্যান্স ইস্যু হয়ে দাঁড়ায়, বিকজ আমাদের কনস্ট্যান্টলি ডাটা ফেচ করতে হচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা আমাদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে যে আ আমরা যখন একটা রিকোয়েস্ট করি তখন সার্ভারের কিছু রিসোর্স খরচ করতে হয় একটা রেসপন্স অবজেক্ট ক্রিয়েট করার জন্য। তো দেখা যায় যে কনস্ট্যান্টলি নতুন, নতুন রিকোয়েস্ট জেনারেট করতে গেলে সার্ভারেরও সমস্যা হবে। সো ইয়েস,
একটা লার্জ স্কেল অ্যাপ্লিকেশনের জন্য লং পোলিং, শর্ট পোলিং both are harmful. তো আমাদের কি করা উচিত? ট্রালালা! আমাদের রয়েছে WebSocket। তো ইয়েস, WebSocket comes to rescue. WebSocket কি জিনিস আমরা একটু জানি। WebSocket একটা এপিআই এবং আমরা এপিআই সেশন জেনেছি যে এপিআই হচ্ছে যে এমন একটা গেটওয়ে যেটার মাধ্যমে ২ টা সিস্টেম পরস্পরের সাথে ইন্টারেক্ট করতে পারে। তো আমাদের এক্ষেত্রে ২ টা সিস্টেমের সাথে ইন্টারেক্ট করতে হবে। তো কি হয় যে এই WebSocket এমন একটা এপিআই, এটা রিয়াল টাইম সার্ভারের সাথে কানেকশন করতে পারে। তো এটা কি করে? এটা হচ্ছে যে WS বা WSS প্রোটোকল ব্যবহার করে সার্ভারের সাথে কমিউনিকেট করে। এবং কানেকশনটা ঠিক ততক্ষণ পারসিস্ট করে যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট এবং সার্ভার ২ টা পার্টি এভেইলেবল থাকছে। অর্থাৎ ক্লায়েন্টও রানিং, সার্ভারও রানিং। তো এক্ষেত্রে দেখা যাবে যে এই কানেকশনটা বজায় থাকে। এবং যেহেতু দেখা যাচ্ছে যে কানেকশন ২ টা পার্টির মধ্যে কানেকশন যেহেতু বজায় রয়েছে, অর্থাৎ ইট ইস অ্যালাইভ। সো উই ক্যান অ্যাজিউম দ্যাট এটা একটা টানেল ক্রিয়েট হলো ২ টা সিস্টেমের মধ্যে। এবং এটাই অ্যাকচুয়ালি বেস্ট পার্ট যে যেহেতু তাদের ২ জনের মধ্যে যেহেতু কানেকশন থেকে গিয়েছে, ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যেহেতু একটা অ্যালাইভ কানেকশন থেকে গিয়েছে। তো সার্ভার যখন পসিবল ঠিক তখনই সে আ সার্ভার ক্লায়েন্টের কাছে কোনো ডেটা পাঠাতে পারে। সো ইন দিস সেন্স আমরা বলতে পারি যে WebSocket একটা ফুল ডুপ্লেক্স কানেকশন ক্রিয়েট করতে পসিবল। ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে যে ২ টা পার্টি, অর্থাৎ সেন্ডার রিসিভার বা ২ টা লেটস সে আ পিয়ার, তারা যেকোনো সময় ইচ্ছামত ইন প্যারালাল তারা তথ্য আদান-প্রদান করতে পারে। সো বাট ইয়েস, দেয়ারস আ লিটল বিট প্রবলেম। সেটা হচ্ছে যে WebSocket কে আমাদের প্রজেক্টের জন্য কনফিগার করাটা একটু ডিফিকাল্ট। লাইক ফুললি অন স্ক্র্যাচ সেটা কনফিগার করাটা একটু ডিফিকাল্ট। তো এই সমস্যা থেকে মুক্তি পাবো কিভাবে? সো উই হ্যাভ Socket.io. Socket.io এটা একটা আ আমাদের এই WebSocket এর উপর ভিত্তি করে বানানো একটা ফ্রেমওয়ার্ক টাইপের বলতে পারি আমরা। ইটস সর্ট অফ লাইব্রেরি। এটা কি হয়েছে? এটা আমাদের এই WebSocket API ব্যবহারটাকে আরো বেশি ইজি করে তোলে। এর ফলে আমাদের সত্যি বলতে কনফিগারেশন এ কোনো পার্টই থাকে না। রাইট? আমরা খুবই ইজিলি সার্ভারের সাথে রিয়াল টাইম কমিউনিকেশন করতে পারি। তো অ্যাকচুয়ালি Socket.io makes things way easier. So that's enough for the theory. So now let's get coding. তো আমরা যেটা করব, আমরা VS Code ওপেন করব এবং the best we can do is we start coding. So let's do that. All right, so we have our VS Code open. এবার আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের প্রজেক্টটা সেটআপ দিব। তো প্রথমে আমাদের একটা ফাইল ক্রিয়েট করি। So let's name it server.js এবং আমাদের প্যাকেজ ইনস্টল করতে হবে। তো আমরা যেটা করব, আমরা ২ টা প্যাকেজ ইনস্টল করব। আমরা লিখব প্রথমে আমাদের এক্সপ্রেস লাগবে and also আমাদের লাগবে Socket.io. So npm install, of course we can write it in I or install. আপনি আমার মতো অলস মানুষ হলে I লিখবেন। So npm I express and Socket.io. So let's save and install. Alright, so we have our package installed. এখানে যেটা বলছে 4 vulnerabilities and এবং এখানে সলিউশনটা দিয়ে দেওয়া আছে to address all issues, run npm audit fix. So let's do that. I think now everything's okay. এটা সম্ভবত ভার্সনের কারণে হতে পারে। I don't know, but it can be that. So what now? আমাদের একটা সার্ভার ক্রিয়েট করতে হবে যেটা রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য লাগবে। রাইট? তো here's what we go এবার এখানে আমরা যেটা করব, আমরা লিখব একটা এক্সপ্রেস অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, রাইট? So var express equal to require express. So var app equal to express. Sorry. Oops, I think আমি একটা ভুল কাজ করেছি। সেটা হচ্ছে যে আমার npm ইনস্টলটা ঠিক ছিল না। আমাদের তো প্রথমে প্রজেক্ট ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমি ক্রুশিয়াল পার্টটাই ভুলে গেছি। তো npm init -y এইবার যে আমাদেরকে প্যাকেজগুলো ইনস্টল করতে হবে।
So we write npmi express and this gets downloaded. npm I socket.io. This gets installed, and অবশ্যই আমাদের লাগবে nodemon. Right, so we're done. Go to terminal and okay. So আমাদের প্রজেক্টের জন্য প্রজেক্ট আমরা ইনিশিয়ালাইজ করেছি, এবার আমরা লিখতে শুরু করব। তো আমরা লিখছি app equals express, আমরা একটা express সার্ভার ক্রিয়েট করব। So our port equal to process.env dot port or 3000, for localhost 3000. এইবার আমাদের যেটা করতে হবে, আমরা লিখব var http equal to require http. এই http এই মডিউলটা আমাদের Node.js এ built in থাকে, দ্যাটস ওয়াই এটা আমাদেরকে আলাদাভাবে ইনস্টল করতে হয় না। তো require http dot query server, এবং এখানে আমাদেরকে এই অ্যাপ এটার রেফারেন্স এখানে পাস করতে হবে। তো অ্যাপ, তো এবং আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের সকেট আইও, রাইট? তো var io equal to require socket.io এবং প্যারামিটার আমরা দিব http, এবং অবশ্যই আমাদের থাকবে যে http dot listen to port. Now we're done. So আমরা just দিব app dot listen, app dot get slash request response such that response dot send the hello world. That's it. এবার আমরা রান করব কিভাবে, আমরা একটু package.json এ যেটা আমরা আপডেট করে দেব। তো start node.js server.js এবং start, এবং এখানে আমরা লিখব dev and it will be nodemon, যাতে আমাদের কনসোলে যে কষ্ট করে nodemon শব্দটা লিখতে না হয়। So dev, yes, we're good to go. So এবার আমরা localhost 3000 যাই and reload, we have hello world. And of course আমাদের টুকিটাকি কিছু জিনিসপত্র আমাদের কনফিগার করতে হবে, right? So like আমাদের view engine গুলো লাগবে to render the views, right? So views and also npm I ejs for view binding, right? So আমরা লিখব app dot set view engine ejs. Also আমাদের সার্ভার ক্লায়েন্ট সার্ভার তথ্য আদান-প্রদান করার জন্য, পোস্ট রিকোয়েস্টের জন্য আমাদের সেই তথ্যকে পার্স করতে হবে। সো আমরা লিখব app dot use express dot json and we're done. ভিউস এ যে আমাদের দুইটা ফাইল লাগবে। প্রথম ফাইলে কি থাকবে, প্রথম ফাইলে আমরা নিতে পারি যে আমাদের নাম, রাইট? সো বাট লেটস নট ডু দ্যাট, আমরা ব্যাপারটাকে খুব প্লেন এন্ড সিম্পল রাখবো। আমরা জাস্ট লিখবো index.html, index.js, index.js, ejs, my bad, and set up an boilerplate, you have it, এবং res.send, not res.send, we got res.render. Yes, and আমাদের লাগবে কি index.ejs to save done. তো আমরা ব্যাপারটাকে অসাধারণ রকম সিম্পল রাখবো। তো বাই ডুইং দ্যাট আই মিন যে আমরা খুব সিম্পল ডাটা আদান প্রদান করবো, জাস্ট রিয়েল টাইম। আমরা একটা ক্লায়েন্ট একটা ব্রাউজার থেকে একটা ব্রাউজার তথ্য পাঠাবো, নাথিং ফ্যান্সি at all, like doing some UI stuff, no, not at all. তো আমরা যেটা করব,
আমাদের প্রথমে socket.io ব্যবহার করার জন্য আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে যার মধ্যে সবকিছু কনফিগার করা আছে তো আমরা লিখবো script src equal to slash socket.io slash socket.io.js এবং এটা আমরা নোড মডিউলস থেকে পাচ্ছি অ্যাকচুয়ালি। অলরাইট, জাস্ট a quick test, আমরা ব্রাউজারে যাই, reload and inspect, and yeah, everything looks good. আমরা জাস্ট কি করবো, আমরা একটা বাটন ক্রিয়েট করব, বাটন on click send message, send, এবং আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ দেখি, সরি স্ক্রিপ্টের মধ্যে আমাদের কি করতে হবে, socket.io এ একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। var io var socket equal to io। এবার আমরা লিখবো যে সেন্ড মেসেজ, এই ফাংশনটাকে আমরা কমপ্লিট করি। তো ফাংশন এবং এখানে যে অবাক করার ব্যাপার যে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা ঠিক কতটা সিম্পল। আমরা জাস্ট লিখবো যে socket.emit, আমরা এই socket.emit এই ফাংশনটা কি করবে, দুইটা প্যারামিটার নিবে। প্রথম প্যারামিটার নাম হচ্ছে একটা ইভেন্ট। তো আমরা র্যান্ডমলি আমাদের ইচ্ছা মতো একটা ইভেন্টের নাম দিব, which actually makes sense। তো আমরা দিলাম যে লাইক send message, কমা একটা ডেটা। So like let's say hello world, no just hello, এবং প্লাস একটা র্যান্ডম নাম্বার। So math.floor math.random times 10 or maybe 100। তো এখান থেকে আমরা ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে একটা ডেটা পাঠাচ্ছি। সার্ভারকে আমরা অ্যালার্ট করবো কিভাবে যে নতুন ডেটা এসেছে। আমরা এখানে যাব, আমরা লিখবো io dot on connection, এবং এটা কি করবে, একটা কলব্যাক ফাংশন নিবে প্যারামিটার হিসেবে। সেই কলব্যাক ফাংশনে একটা প্যারামিটার থাকবে, let's name it socket, by convention it's called socket, sorry। yes, নোট দ্যাট আমি যখন সকেট লিখে এন্টার করেছিলাম তখন কোনো কিছু একটা উপরে ইম্পোর্ট হয়ে এসেছিল, উই ডোন্ট নিড দ্যাট। সো হিট কন্ট্রোল জেড এন্ড রাইট ইট দিস ওয়ে। এবার আমি যেটা করবো যে এই সকেট অবজেক্টটা সবকিছু হ্যান্ডেল করবে। আমরা খুব সিম্পল, আমরা লিখবো সকেট ডট অন ইভেন্টের নাম, আমরা ইভেন্টের নাম কি দিয়েছিলাম, সেন্ড মেসেজ। এবং কি করবে, সে একটা কলব্যাক ফাংশন নিবে, সেই কলব্যাক ফাংশনের দুইটা প্যারামিটার থাকে। তো সেকেন্ড প্যারামিটারটা অপশনাল, প্রথম প্যারামিটারটা হচ্ছে যে মেইন, যেটা সেটা হচ্ছে যে ডেটা। আমরা লিখলাম ডেটা প্যারামিটার নেমটা, এবং আমরা এখানে কনসোল লগ করে আগে দেখি console.log data to see if everything works fine। তো আমরা এখানে যাই, রিলোড দিই, সেন্ড বাটনটা রয়েছে, আমরা একটু ক্লিক করলাম এবং আমরা ক্লায়েন্ট সার্ভারে এসে দেখি যে এখানে দেখাচ্ছে হ্যালো। তো আমরা রিয়েল টাইমে কিন্তু ক্লায়েন্টের সার্ভারের কাছে ডাটা পাঠাচ্ছি। এবং এবার সমস্যা হচ্ছে যে এই ডাটাটা অন্য ক্লায়েন্টের কাছে যাবে কিভাবে, বাই সেইং আদার ক্লায়েন্টস। আমি এই ওয়েব পেজটাই আমরা অন্য ব্রাউজারে ওপেন করতে পারি বা ক্রোমের আলাদা ট্যাবে ওপেন করতে পারি, ইট ডিপেন্ডস অন আস। তো সেটা আমরা কিভাবে করব, তা আমরা জাস্ট লিখবো যে সকেট ডট ব্রডকাস্ট ডট এমিট, আমরা লিখবো রিসিভ মেসেজ আমার ডেটা, বা অর্থাৎ হচ্ছে যে এখানে আমরা যে ডাটা পাঠাতে যাচ্ছি, সো আমরা ক্লায়েন্টের কাছ থেকে যেই ডাটাটা আসবে সেই ডাটাতে আমরা এখানে জাস্ট শো করব, রাইট। তো এইখানে যেটা দেখার বিষয়, সকেট ডট ব্রডকাস্ট ডট এমিট এই ফাংশনটা কি করে, যে এই ফাংশনটা যত ক্লায়েন্ট যারা সকেটে এই ওয়েব সকেটের সাথে কানেক্টেড তাদের সবার কাছে ডাটা পাঠায়, এক্সেপ্ট ফর দ্য ক্লায়েন্ট হু ট্রিগার দিস ইভেন্ট। লাইক আমি যখন একটা ইভেন্টে ট্রিগার করব
তখন সার্ভার আমার কাছেই ডাটাটা পাঠাবে না, বিকজ সিম্পল, আমার কাছে ডাটা আছেই, তাহলে আমি আবার ডাটা চাইবো কেন? তো এটা কি করবে যে এটা সবার কাছে ডাটা পাঠাবে, রাইট? তো এটা আমরা এখানে কনফিগার করবো, আমরা just এখানে বলে দিব যে সকেট ডট অন, এবং আমাদের ইভেন্টের নাম কি? ইভেন্টের নাম হচ্ছে কানেকশন। তো উই ক্যান গ্যারান্টি যে এই দুইটা জিনিস একসাথে ফায়ার হবে না। এবং আরেকটা প্যারামিটার লাগবে, যেটা একটা ফাংশন নিবে which has a parameter, let's name it data, এবং আমরা সেই ডেটাটাকে কনসোলে প্রিন্ট করব। console.log data, sorry, data. All right. So now that we have it, আমরা যেটা করব, আমরা একটা ট্যাব ওপেন করব। Let's do that. Right. ইনফ্যাক্ট আমরা পাশাপাশি রাখি এটাকে। আমি এখানে সেন্ড বাটন ক্লিক করলাম, and I think we have some error. No, we don't have an error. Socket broadcast.emit receive message. Socket on receive. Sorry, it's not connection. It will be received message. My bad. I'll just reload, send, and we have one message, and that says hello, and a random number. এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এটা আসছে। So this proves that আমরা কিন্তু real time communications establish করতে পেরেছি, right? So instead of console log, আমরা just কি করতে পারি যে document.write, write, not document.write, আমরা এটা h tag রাখি, h2 hash messages, document.get element, sorry, get element by id, and it id is messages, so messages dot inner html plus equal to data plus add a break tag to make new line. We don't need this. Hit reload, send, and that's it. তো আমরা রিয়েল টাইম কমিউনিকেশন এস্টাবলিশ করতে পেরেছি। আমরা যদি একাধিক ট্যাব ওপেন করি বা একাধিক কনজিউমার থাকে, তো সেটাও কিন্তু আমরা করতে পারবো, এবং সেটা কিন্তু একই, সরি, তো সেটাও কিন্তু একইভাবে কাজ করবে। লাইক আই হ্যাভ ফায়ারফক্স ওপেন হিয়ার অ্যাজ ওয়েল। তো আমি যদি এখানে সেন্ড বাটনটা ক্লিক করি, সো দেখুন অন্য সবাই হচ্ছে CC7 পাচ্ছে। ফায়ারফক্স এই ব্রাউজারের অন্য সব ডাটা পাচ্ছে না, বিকজ দিস আর নট স্টোরড ইন ডেটাবেস, রাইট? তো এই ডাটাগুলো তো কোথাও স্টোর করা নেই, দ্যাটস ওয়াই। আমি যদি ডিলিট করি তাহলে ডাটাগুলো হারিয়ে যাবে, এখানেও ডিলিট করলে ডাটাগুলো হারিয়ে যাবে, এবং সেম ফর হিয়ার। সো ক্লিক অন দিস, এবং সবাই ডাটা পাচ্ছে। সো দিস ইজ দ্য ওয়ে আমরা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। সো ইট ইজ ডার্ন ইজি। তো আমাদের এখানে একটা দেখার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা ডাটাটাকে সবার কাছে ছড়াচ্ছি, কিন্তু ফেসবুকে তো আর এমন নয় যে আমরা কাউকে মেসেজ দিলে সেটা সবাই দেখতে পাচ্ছে। আমরা পার্সোনালি মেসেজ দিতে পারি, বা একটা গ্রুপে মেসেজ দিতে পারি, যাতে সার্টেন নাম্বার অফ পিপল সেই ডাটাকে দেখতে পারবে, রাইট? তো সেগুলোর জন্য আমরা কি করবো? তো সেগুলো আমরা পরের সেশন জানবো। বাট বিফোর নোয়িং অল দোজ স্টাফ, আমরা জাস্ট এখানে অ্যাডিশনাল একটা কাজ করবো। সেটা হচ্ছে যে আমরা কনসোল লগে যেটা দেখবো, এই সকেট অবজেক্টটাকে আমরা একটু অ্যানালাইজ করবো। সো লেটস ডু দ্যাট। সকেট যে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, রিলোড, সেন্ড, একটা লার্জ একটা অবজেক্ট পাচ্ছি। তো এবং এখানে এই যে আমাদের কি করা রয়েছে, আমাদের সবচেয়ে বেশি কনসার্ন যেটা, সেটা হচ্ছে এই যে এই আইডিটা। সকেটের এই আইডিটার মাধ্যমে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ আমাদেরকে যদি কারো পার্সোনাল মেসেজ পাঠাতে হয়, তখন আমরা কি করবো, এই একটা স্পেসিফিক আইডিতে আমরা সেই ইউজারকে বা সেই ক্লায়েন্টকে আমরা ডাটা সেন্ড করতে পারি, রাইট? এর ফলে যেটা হবে যে শুধুমাত্র ওই ক্লায়েন্টই আমাদের ডেটাটা পাবে, রাইট? দ্যাটস ইট গাইস, দ্যাটস ফর টুডে সেশন। তো আগামী সেশনে যে আমরা কি করবো, আগামী সেশন যে আমরা আরো 2টা স্টেপ এক্সপ্লোর করবো, which is personal message and group message. So until then, see you next time.